আসসালামু আলাইকুম। এভাবে হত্যাকাণ্ড হচ্ছে একের পর এক। কক্সবাজার জেলায় একদিনে 4টা খুন হয়েছে। যেভাবে হোক না কেন খুন তো খুনই। অল্প সময়ের ব্যবধানে 5জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এটি ভাবা যায়? কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকায় যে খুনটি হয়েছে, দেশে আমরা মনে করেছিলাম হয়তো পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আগের সরকারের যে অনৈতিক কার্যক্রমগুলো, খুন খারাপি যা ছিল, সেই খুন খারাপি থেকে হয়তো আমরা উত্তরণের পথে যাচ্ছি বা উত্তরণের পথে হাঁটছি। কিন্তু না, দেশের পরিবেশ, দেশের প্রেক্ষাপট, দেশের পরিস্থিতি দিন দিন আরো নাজুক পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা ভাবতাম গত সরকারের আমলে হয়তো মানুষ সবাই বেপরোয়া হয়ে গিয়েছিল দীর্ঘ সময়, লং টাইম একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার কারণে। কিন্তু সেটি এখন একেবারে আমাদের জন্য আগে যেমন ছিল, সাধারণ নাগরিকদের জন্য আগে যেমন ছিল, এখনো ঠিক তাই হচ্ছে। আপনারা দেখেছেন, আপনারা জানেন, গতকালকে অর্থাৎ 7 তারিখ, আর যদি 8 তারিখ হয়, গতকালকে 7 তারিখ, অবশ্যই আপনাদের জানা আছে বা ধারণা আছে। এখন এই যে একদিনে 7 তারিখ, একদিনে শনিবারে এই যে 5টা প্রাণ হারিয়ে গেল, এই দায়ভার কে নেবে? অনেকেই তো বলছেন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত অ্যাক্টিভ নয়। আচ্ছা, এই জায়গাতে আমি যদি বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করতে পারে, কি করার আছে, তারা কি করতে পারে, একটু কমেন্টে জানান তো। তাদের অপারগতা, তাদের যে দায়ভার, তারা যে এই জায়গাতে তারা যে কোনো কিছু করতে পারে নাই, এই দায়ভারগুলো কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে? আবার এটাও ঠিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে কি প্রত্যেক মানুষের ঘরের দরজায়, প্রতিটি মানুষের ঘরের দরজায় দরজায় এক একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বসে থাকবে? এটাও কি সম্ভব? যদি সম্ভব হতো, হয়তো সরকারের পক্ষ থেকে প্রতিটি ঘরের দরজায় একজন একজন পুলিশ প্রশাসনের লোকজন বসিয়ে রাখা সম্ভব হতো। 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের জন্য যদি প্রশাসন ঘরে ঘরে বসিয়ে রাখে, তাহলে এটি সম্ভবের কোনোভাবেই চিঠিপোটা নেই বললেই চলে। আচ্ছা, যাই হোক, এই যে কক্সবাজার জেলায় এক দিনে প্রায় 5টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনা মানে এই নয় সবাই হয়তো কোনো দুর্বৃত্তের শিকার। তার মধ্যে একটা হত্যাকাণ্ড হয়েছে সাদার দাবিতে, তবে বাকি সবগুলোই, যে আর 4টি ঘটনা ঘটেছে, সেগুলো সবগুলোই কিন্তু কোনো না কোনো ভাবে দুর্ঘটনা বলা যায়। কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ পারিবারিক কলহ, আবার কেউ পরকীয়া, আবার কেউ ইনসিডেন্ট বা কেউ অ্যাক্সিডেন্ট। তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি কাজ ছিল, কি করতে পারে তারা? প্রথম কথা যেটি, কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকার পল্লান কাটায় যে মহেশখালের যে হিন্দু ভাইটি মারা গেছেন, খুন হয়েছেন, নিহত হয়েছেন, পরপারে চলে গেছেন, এই লোক শুধুমাত্র একটি সেপটিক ট্যাঙ্ক
পানির যে সেফটি ট্যাঙ্ক বসানোর জন্য তিনি কাজ করতেছিল, কিন্তু সেই কাজের সুবাদে এই এলাকার কিছু গুন্ডা মাস্তান সন্ত্রাসী টাইপের মানুষ লোকজন এসে তাকে বিভিন্নভাবে হয়তো হুমকি দামকি দিচ্ছিল, তাকে বিভিন্নভাবে টাকার অফার করেছিল, বা অর্থাৎ ঘুষ চেয়েছিল, চাঁদা চেয়েছিল। কিন্তু মহেশখালীর লোক তো আপনারা সকলেই জানেন, সকলেই চেনেন, একটু ঘাটতারা টাইপের হয়। মহেশখালীর লোক নিজেরাই সন্ত্রাসী, টেরোরিস্ট, চাঁদাবাজ বেশিরভাগ। কাউকে কোনোভাবেই পরোয়া করে না, কাউকে কোনোভাবেই ভয় পায় না। সেই জায়গার একজন মানুষকে এই এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক করতে গিয়ে চাঁদাবাজের শিকার হতে হবে। সে চাঁদা কি দেবে আদৌ? যে মানুষ চাঁদা নেয় সে মানুষ চাঁদা কেমনে দেয়? অসম্ভবকে সম্ভব করা কোনোভাবেই সুযোগ নেই। তেমনি এই যে পল্লানপাড়ার বিজিবি ক্যাম্প এলাকার পল্লানপাড়ায় যে ঘটনাটি, ঠিক সেরকম একটি ঘটনা ঘটেছিল। তো ঘটনার প্রেক্ষিতে ঘটনা ঘটে, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেছিলেন সেই মহেশখালীর হিন্দু ভাইটি। অবশেষে তাকে সুযোগ বুঝে, তিনি একজন ব্যবসায়ী যতটুকু জানি, সুযোগ বুঝে তাকে দুনিয়া থেকে নাই করে দিয়েছেন, বিদায় করে দিয়েছেন। তবে এখানে আরো একটি আনন্দের বিষয়, আনন্দের বিষয় বলছি এজন্য, আজ কক্সবাজারে নবনির্বাচিত কক্সবাজারে এক চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ কক্সবাজার সফরে আছেন, 2 দিনের সফরে। ঠিক তার আগের দিনই এই সব ঘটনাগুলো, এজন্যই সুসংবাদ বলছি, যাকে নাকি এই হিন্দু পল্লানপাড়ার যে হিন্দু ছেলেটিকে মেরে ফেলেছে, যারা মেরেছে রাতেই 10-12-14 ঘন্টার ভেতরে রাতারাতি যিনি সরাসরি জড়িত এই খুনের, তাকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। জেলা পুলিশ তাদেরকে রাতের মধ্যেই, ঠিক একই দিনেই এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করেছে। কিন্তু কিন্তু কেন আটক করেছে এত তড়িঘড়ি করে? আটক করার কারণটা কি ছিল, রিজনটা কি ছিল? আটক করার একমাত্র রিজন ছিল, আজ কক্সবাজারে এর মধ্যে হয়তো পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি কক্সবাজারের সন্তান, কক্সবাজারের এই ভূমিপুত্র, কক্সবাজারের এই একজন খুবই খুবই একেবারে সৎ লোক, কক্সবাজারের একজন সফল ব্যক্তি বলা যায়। তিনি কক্সবাজারে আছে, তার নিজ জন্মভূমিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। তাকে দেখানোর জন্য আইন শৃঙ্খলা যে ব্যর্থ হয়ে ঘটছে, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এটি শুধুমাত্র তাকে বোঝানোর জন্য। আমরা তো পুলিশ হিসেবে আমরা তো কম করছি না, আমরা রাতারাতি এই খুনের আসামিদেরকে গ্রেপ্তার করেছি। এই কথাটি বোঝানোর জন্য আইন শৃঙ্খলা কমিটির সবাই তৎপর হয়ে এই আসামিদেরকে গ্রেপ্তার করেছে। এটা ঠিক কিনা আপনারাই নিজেরাই ভেবে চিন্তে দেখুন। এর আগে অহরহ ঘটনা ঘটেছে এই কক্সবাজারে, প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা, কিন্তু কই এই ধরনের আসামি গ্রেপ্তার করতে খুব কমই দেখেছি, খুব কমই দেখেছি। হাতে গোনা কয়েকজন আছে মাত্র গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা আজকের মতো একটি নজিরবিহীন ঘটনা এটি। আচ্ছা যাক, এবার দ্বিতীয় কথায় আসি। কক্সবাজারে আরো একটি ঘটনা ঘটেছে ঠিক গতকালকে। 4 বছর বা 3 বছর অথবা 5 বছর এক সন্তানকে চিকিৎসা করাতে এসেছিলেন কক্সবাজার সদর হাসপাতালে উকিয়ার রাজা পালং একটি গ্রাম থেকে। মা সন্তানকে নিয়ে
হাসপাতালে চিকিৎসা করার জন্য, ভালো করার জন্য, সুস্থ করার জন্য এসেছিলেন। কিন্তু তো ভাগ্যের নির্মম পরিহাস, ভাগ্যের কি দুর্ভাগ্য, কি নির্মম একটি ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। যার জন্য মা এসেছে চিকিৎসা করার জন্য, সেই মাই পরপারে চলে গেছেন। যাকে সুস্থ করতে এসেছেন, যে সুস্থ মানুষটি, সেই সুস্থ মানুষটি অসুস্থ মানুষটিকে রেখে পরপারে চলে গেছেন। এই ধরনের ঘটনা খুবই খুবই একেবারে জঘন্যতম, একেবারে মর্মাহত, হৃদয় বিদারক। কারণ আমরা প্রতিটি মানুষ বিবাহ করলে, আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা হয়, সেই বাচ্চা লালন পালন করতে কত যে কষ্ট হয়, কত যে পরিশ্রম, কত যে ঘাম জড়াতে হয়, সেই মাই জানে, সেই বাবাই জানে। আর সেই সন্তানকে হাসপাতালে সুস্থ করার জন্য এসেছিলেন তার সেরকমই একজন মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়াতে পৃথিবী দেখিয়েছেন বেশ কয়েক বছর পর্যন্ত। কিন্তু সেই মা দুনিয়া থেকে চলে গেছেন একটি দুর্ঘটনার মধ্যে পড়ে, কিছু অবহেলা, কিছু অনিয়মের কারণে। দেশের প্রত্যেক হাসপাতাল, দেশের প্রতিটি হাসপাতাল অর্থাৎ সরকারি হাসপাতালগুলো অযত্ন, অবহেলা, অনিয়ম এসব চলছেই। তারই একটি হাসপাতাল, কক্সবাজার 250 শয্যার একটি হাসপাতাল, যে হাসপাতালে অনিয়মের একেবারে বস্তাভর্তি অনিয়ম, কোনো শৃঙ্খলা নেই, কোনো নিয়মতান্ত্রিক কোনো কিছু নেই এই হাসপাতালে। ডাক্তারদের কথা তো নাই বললাম, ডাক্তারদের যে বেপরোয়া, ডাক্তারদের যে আচরণ, এটি একেবারে খুবই পশুর মতো আচরণ করে এই হাসপাতালের ডাক্তারগুলো। তারা যেহেতু এই ধরনের আচরণ করে, এখন তাদের তাদের নিয়ন্ত্রণে চলা যারা নাকি সেই হাসপাতালের নার্স, সেই হাসপাতালের আয়া, ঝাড়ুদার, তাদের আচরণ কেমন হতে পারে? ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বভাব চরিত্র যদি খারাপ হয়, তাদের নিচের যে কর্মকর্তারা রয়েছেন তাদের স্বভাব চরিত্র আমার বলার দরকার নাই। আপনারা নিজেরাই সদর হাসপাতালে গিয়েছেন, সরকারি হাসপাতালগুলোতে গিয়েছেন, যারা গিয়েছেন তারা জানেন, তারাই ভুক্তভোগী। আচ্ছা যাক, সেখানে কিভাবে মারা গেছেন? 5 তলার একটি ভবনে শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল। সেই ভর্তি রাখা অবস্থায় এই শিশু সন্তানটি যখন চিকিৎসা নিচ্ছিলেন, তার চিকিৎসারত অবস্থায় তার ওষুধের প্রয়োজন। এখন মা তাকে হাসপাতালের বেডে শুয়াইয়ে রেখে ওষুধের জন্য বেরিয়ে পড়েছেন, ফার্মেসিতে আসছেন বা যে কোনো জায়গাতে যাচ্ছেন। 5 তলা থেকে লিফটে করে তিনি নামবেন, নিচে নেমে ওষুধ সংগ্রহ করে আবার উপরে উঠবেন। কিন্তু লিফটে ঢুকতে দেখা গেছে সিসিটিভি ফুটেছে, কিন্তু নামতে যে আর দেখা যায় নাই, সেটি কেউ কোনোভাবে খেয়ালই করে নাই। ওই যে শুরুতেই বলেছিলাম, অনিয়ম, অযত্ন, অবহেলা, পড়ে আছে লিফটগুলো ভাঙ্গাচোরা, জর্জরিত, একেবারে খুবই নষ্ট লিফটগুলো সেই সদর হাসপাতালেই এখন আছে। যে লিফটগুলোতে মানুষ উঠলে নিচে পড়ে যায়, সেই লিফট কতটুকু ভালো হতে পারে? আচ্ছা, লিফটে যদি উঠে নিচে কিভাবে পড়ে একজন মানুষ? লিফট মানে হচ্ছে দরজাটি খোলার মাত্রই কিন্তু একটি জায়গা থাকে, যে জায়গায় মানুষ উঠে বসবে, দাঁড়াবে, দাঁড়ানোর পরে সেই লিফট আবার উপরে উঠবে। এখানে গর্ত থাকার, এখানে ভাঙ্গা থাকার, এখানে ফুটো থাকার কোনো সুযোগ নেই, কোনো কিছু থাকার আমি মনে করি থাকে না। কিন্তু এই সদর হাসপাতালের যে কথা, সদর হাসপাতালের যে চরিত্র, যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, যে শুনতে পাচ্ছি, এতে মনে হয় না এই লিফটগুলো
আসলেই কোনোভাবে দাঁড়িয়ে থাকার মতো কোনো সুযোগ স্থান আছে? এই লিফটগুলোতে দাঁড়িয়ে থাকার কোনো স্থানও নেই, হয়তো ঝুলে যেতে পারে উপরের দিকে বা নিচে। এই লিফটের কোনো একটি জায়গায় শক্ত করে ধরে ঝুলে তারপর উপরে উঠতে পারবে বা নিচে নামতে পারবে। না হয় এই লিফট থেকে কিভাবে একজন মানুষ নিচে পড়ে যায়? আর লিফটে যদি নিচে পড়ে যায় তাহলে লিফট বসানোর কি দরকার ছিল এখানে? হেঁটে গেলে এই তো হচ্ছে মানুষ। এই যে আজকে একজন মানুষ মারা গেছে, সেই মানুষটা অন্তত বেঁচে থাকতো যদি লিফট চালানো না যেত। লিফট রাখবেন, আবার সেই লিফট ভাঙ্গাও রাখবেন, এটি কোনোভাবে মানুষ মেনে নিতে পারে? আর সেই লিফটে 4 দিন পর্যন্ত একজন মানুষ লিফট থেকে পড়ে গেছে, কেউ জানে না। সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা, কেন ক্যামেরাগুলো কি সরকারের টাকা দিয়ে টাকা খাওয়ার অভ্যাস এখনো পর্যন্ত যাচ্ছে না? সরকারের কাছ থেকে টাকা এমনি ফাও ফাও নিয়ে নিয়ে পকেট ভরাচ্ছেন, এটি কিভাবে আপনারা জায়েজ করছেন? লিফটও রাখছেন, সেখানে সিসিটিভি ক্যামেরাও রাখছেন, এগুলো ভরণ পোষণের টাকা পয়সা কে দেয়? এগুলো রক্ষণাবেক্ষণের টাকা পয়সা কে দেয়? সেই তত্ত্বাবধায়ক কে এগুলো রক্ষণাবেক্ষণের টাকাগুলো তার পকেট থেকে দেয়? সরকারের টাকা সরকারের হাসপাতালে খরচ করবে, এটি স্বাভাবিক। কিন্তু তত্ত্বাবধায়ক সাহেব যিনি আছেন, সে যাই হোক, যত বড় শক্তিশালী, যত বড় মানুষ হোক, তার অবহেলায় তো এই কাজগুলো হয়েছে। তার অবহেলায় তো এই একজন মানুষ মারা গেছে। তার যদি অবহেলা না থাকতো, তার যদি এই যে অনিয়ম, তার অন্যায়গুলো যদি, তার এই যে কাজগুলো যদি না থাকতো, তাহলে কি একজন মানুষ এভাবে মারা যেত? আপনারাই বলেন, কিভাবে একজন মানুষ আজকে মারা গেছে? একজন মহিলা, একজন মেয়ে কিভাবে মারা গেছে? তার স্বামী, তার হাজবেন্ডও বাংলাদেশে নেই, তিনি একজন প্রবাসী, তিনিও রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে। আর এই রেমিটেন্স দিয়ে এই তত্ত্বাবধায়করা চলছে। কিন্তু তারা এই অনিয়মের কারণে, তারা অযত্ন অবহেলায় এই জিনিসগুলো রাখার কারণেই আজ একজন মানুষ মারা গেছে। আচ্ছা, মারা যাচ্ছে ঠিক আছে, 4 দিন পর্যন্ত একজন মানুষ পড়ে থাকবে, তার পচা গন্ধ যখন হাসপাতালে আসবে তখন তারা খুঁজবে, গন্ধর জ্বালা সহ্য করতে না পারে তাদের নাকে হাত দিতে হচ্ছে, নাকে রুমাল বাঁধতে হচ্ছে, নাকে নাকে যখন তারা সহ্য করতে পারছে না, তখনই খুঁজতেছে লিফটের ভেতরে কি আছে নাই। আরে শালা, লিফটের ভেতরে কি আছে না সেগুলো আরো 4 দিন আগে খুঁজলে তো এই মানুষটা হয়তো জীবিত থাকতো। এই রমজান মাসে আসলে খারাপ কথা আসলেও বলতে পারছি না। তারপরে আসলে মুখে খুব খারাপ কথা আসছে। এখন কথা হচ্ছে যে কি, যারা নাকি এই ধরনের কাজগুলো করছে, যারা নাকি অনিয়মে হাসপাতালে অনিয়মের সাথে জড়িত, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া দরকার। তাদেরকে শাস্তি না দিলে আগামীতে হাসপাতাল কর্তৃপক্ষ আরো অন্যায় বাড়িয়ে দেবে, আরো কার্যক্রম তারা অন্যায়ভাবে তারা কার্যক্রমগুলো বেশি করবে। আচ্ছা, এই যে লিফটে ভেতরে ঢুকে সিসিটিভি ফুটেজে যতটুকু দেখা গেছে, সেই মহিলা, সেই ভদ্র মহিলা হাসপাতালের লিফটে 5 তলা থেকে তিনি সুইচ টিপে হাসপাতালের লিফটে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সে বের হয়েছে কিনা সেটি আসলে কোনোভাবে দেখা যায় নাই। তো দেখা যাবে না যাবে সেটি পরের কথা। কিন্তু এরই মধ্যে কত কথা, কত কথা বেরিয়ে পড়েছে। স্বয়ং হাসপাতালের স্টাফরাই হয়তো এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো বের করেছেন। কেউ বলছেন তিনি পরকীয়া করেছেন, কেউ কেউ বলছেন তিনি অপহরণের শিকার হয়েছেন, কেউ বলছেন আবার তিনি সেখানে ধর্ষণের শিকার হয়েছেন। আচ্ছা, এখন আমরা কোনটা নেব? আমরা কোনটা তার কাছ থেকে আমরা সঠিক তথ্য কিভাবে পাবো? এখন আবার সেটি আবার পোস্টমর্টেম করা হবে, এই মহিলাকে পোস্টমর্টেম করা হবে একই হাসপাতালে। আচ্ছা, এই হাসপাতালের কোন ডাক্তার, কোন স্টাফ যদি এই মহিলাকে, এই ভদ্র মহিলাকে যদি ধর্ষণও করে থাকে, ঠিক একই হাসপাতালে পোস্টমর্টেম করলে সঠিক তথ্য কি আদৌ বের হবে? সঠিক পোস্টমর্টেম কি আদৌ হবে? কারণ দায়ভার তো হাসপাতালকেই নিতে হবে। এই যে একজন ছোট্ট সন্তানকে, একজন ছোট্ট শিশুর দায়ভার তো এই হাসপাতালের তত্ত্বাবধায়ককে নিতে হবে। তাহলে তারা কি পোস্টমর্টেমটি সুস্থভাবে, সুন্দরভাবে করবে, সঠিকভাবে করবে? যদিও করে, তাহলে সেটি তো উল্টিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। যেভাবে আসবে সেভাবে না করে অন্যভাবে করে দিতে পারে। সে সুইসাইড করেছে এরকম করতে পারে। আচ্ছা, যুক্তিতে আসি, সে সুইসাইড কেন করবে? তার কি অভাব? তার কি সমস্যা? তার সন্তান অসুস্থ,
তাই তো তিনি হাসপাতালে এসেছেন চিকিৎসা করাতে। তার যদি এতই ক্লান্তি, এতই সব সমস্যা থাকতো, তিনি এই সন্তানকে নিয়ে হাসপাতালে এসে তিনি পড়ে থাকতো না। তিনি না আসা হয়তো, তারা হয়তো ঘরে চিকিৎসা করে, তখন ঘরেই থাকতে পারতো। তার শারীরিক মানসিক সবকিছু ঠিক আছে বিধায় সন্তানকে নিয়ে হাসপাতালে এসে ভর্তি করিয়ে চিকিৎসা নিচ্ছেন। অতএব তার সবকিছু ঠিকঠাক আছে, সুইসাইড করার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই। পরকীয়া করার সেটি তো বাদ হয়ে গেছে, অপহরণ হয়েছে সেটিও চলে গেছে। কোনোটাই সত্য নয়, কোনোটাই সঠিক নয়, পুরোটাই এই হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। কক্সবাজার জেলা সদর হাসপাতাল এটাই একমাত্র দায়ী। আগামী তার কিছু হতে না পারে সেজন্য তত্ত্বাবধায়কের বিচার হওয়া উচিত। হাসপাতালে যারা দায়িত্বশীল, যারা সেই সময় যারা দায়িত্ব করেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। কাজে অপর যে মধ্যে ব্যবস্থা নিলে হয়তো জনগণ স্বস্তিতে থাকবে, জনগণ আশ্বস্ত হবে, হাসপাতালে চিকিৎসা সেবা ভালো পায়, হাসপাতালের সেবা প্রার্থীরা সুন্দর সেবা পায়, আচরণগুলো ভালো পায়। সেভাবে করতে পারলে হয়তো হাসপাতালের সুনাম আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর আসি, এখনো পর্যন্ত আমার 3টি লাশের আজকের তথ্য আমার কাছে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে প্রথম বিজিবি ক্যাম্পের যে ঘটনাটি ঘটে গেছে সেটি আপনাদেরকে জানিয়েছি, বলেছি। দ্বিতীয় ঘটনা হাসপাতালের, সদর হাসপাতালের যে ঘটনা এটি। তৃতীয় আরো ঘটনা আছে, চতুর্থ পঞ্চম ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলোর দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে। তবে সময় হয়তো আপনাদের আমার কথাগুলো আসলে শুনলে বুঝতে পারবেন আসলে কারা দায়ী, কারা দোষী বা কারা নির্দোষী, কারা অপরাধী, কারা অপরাধী নয়, সেগুলো আপনারা আসলে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো যেটি হাসপাতালের যে ঘটনাটি, আরো অনেক লোমহর্ষক ঘটনা, আরো অনেক গোপনীয় সেখানে দৃশ্য আমরা দেখেছি, আমরা শুনেছি বা দেখেছি। আমরা যে পর্যবেক্ষণ করেছি সেই ঘটনার মধ্য থেকে আরো কিছু কথা চলে আসে, যা কিনা এই যে মহিলাটি মারা গেছে লিফটের ভেতরে আটকে বা লিফটের ভেতর থেকে পড়ে, যাই হোক এই লিফট ছিদ্র ছিল, ঢুকে পড়েছে, আর অন্য অনেক কথা। সে কথা আমি আপাতত অন্য পাশে রেখে আরেকটি কথায় চলে আসি। এই যে মহিলাটি হাসপাতালে এসেছে প্যান্টি পরে, উকিয়ে থেকে, গায়ে কোনো কাপড় চোপড় ছিল না, কোনো কাপড় চোপড় না পরে শুধুমাত্র একটি প্যান্টি পরে তার শাশুড় বাড়ি থেকে এই সন্তানকে নিয়ে হাসপাতালে, সদর হাসপাতালে এসেছে। আসার পরে সে হাসপাতালে সকলের একেবারে সম্মুখে, সকলের উপস্থিতিতে এই তার সন্তানকে ভর্তি করিয়েছে। সে লিফটে করে আবার সেই প্যান্টি পরেই ওষুধের দোকানে যাচ্ছে। আপনি এভাবে কিভাবে, আপনি কি এটি মেনে নেবেন? এটি কি ভাই হংকং, এটি কি থাইল্যান্ড, এটি কি লন্ডন, এটি কি ইউএস, এটি বাংলাদেশ? প্যান্টি পরে এখানে কেউ, একটি গ্রামের মানুষ, প্যান্টি তো দূরের কথা, তার সাবলীল পোশাকে ঘরের ভেতরেই সাবলীল পোশাক পরে থাকে। এখন তাকে কিভাবে পাওয়া গেছে? এই যে মৃত মানুষটা 4 দিন পর, 5 দিন পর মরা একটি লাশকে পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে? শুধুমাত্র একটি প্যান্টি পরা, তার গায়ে কোনো পোশাক পরিধানরত ছিল না। এ ধরনের তথ্য আমাদের কাছে চলে এসেছে। সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ফুটেজ আমরা মুখ পর্যন্ত বন্ধ। আচ্ছা, এই মুখ বন্ধ করে একজন বোরকা পরিহিত নারী লিফটে প্রবেশ করেছে, সেখান থেকে পড়ে গেছে কিভাবে? কাপড় চোপড় সব ছিঁড়ে, কাপড় চোপড় ছাড়া, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এটি আপনারাই বলেন যে কিভাবে সম্ভব, আপনারা কমেন্টে জানান ঘটনা যা কিনা
তিনি যেখানে পড়ে আছে তার নিচে রয়েছে একটি পাটি, একটি বিছানা, উলঙ্গ অবস্থায় সেই বিছানায় তিনি শুয়ে আছেন। বাইরে আমার মুখ দিয়ে আর কোনো কথা আসতেছে না, আমার মুখ দিয়ে আর কোনো ভাষাই নেই। এই ভাষা আমি কিভাবে ব্যবহার করবো এই রমজান মাসে? এই হাসপাতাল আসলে কি হাসপাতাল নাকি এটি পতিতালয়? এটিকে আবাসিক হোটেল খুলেছে এই হাসপাতাল কর্তৃপক্ষ? পতিতালয় বললে আমার অনেক দিক দিয়ে খারাপ হয়, কারণ এই মানুষগুলো যারা চিকিৎসা নিতে আসে, সেবা প্রার্থীরা পতিতালয়ে যায় না। তারা স্বাভাবিক ঘরের মানুষ, তারা ভদ্র ঘরের সন্তান, তারা পরহেজগার মানুষ এই হাসপাতালে যায়। পতিতালয়ে পতিতালয় বলা যাবে না। কিন্তু যারা হাসপাতাল দায়িত্বরত আছে তারা মনে হয় না সুস্থ সবল মানুষ। তারা এটি হাসপাতাল খুলে না, এটি হোটেল খুলেছে, আবাসিক হোটেল, পতিতাখানা খুলেছে, দর্শনখানা খুলেছে। এখানে মেয়ে ছেলে সকলেই যায় চিকিৎসা নিতে। ভালো দেখলে তাকে আপনি ধর্ষণ করে মেরে ফেলবেন, এটি কোনোভাবে সম্ভব, কোনোভাবে মেনে নেওয়া যায়? আচ্ছা, এটি শেষ। এই ঘটনা আপনারাই বিচার করবেন। এই ঘটনাগুলো হাসপাতালের যারা আছে তারা যেভাবে বিচার করা উচিত, যেভাবে ন্যায়সম্মত বিচার করা উচিত, বিচার হবে, বিচার হতে হবে। এরপরে আরো একটি ঘটনা, কক্সবাজারের উত্তর কলাতলি বা দক্ষিণ কলাতলি এলাকাতে আরো একটি ঘটনা ঘটেছে। বাঁশখালীর এক বাসিন্দা, এক নাগরিক, তিনি এখানে বিভিন্ন কাজ বাস করে, বিভিন্ন ঋণ নিয়েছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার দেনা করেছে। এর মধ্যে স্বামী স্ত্রী রাতের বেলায় ঝগড়াঝাটি হয়েছে। তার পরবর্তীতে তাদের ঝগড়াঝাটি হওয়ার পর স্বামী যেহেতু ঋণগ্রস্ত, ঋণের জর্জরিত, তিনি তার স্ত্রীকে বলেছেন তার বাপের বাড়ি থেকে কিছু টাকা আনতে। এই ঘটনার জের ধরে ঘটনা ঘটে, স্বাভাবিক কথা কাটাকাটি হয়। প্রতিদিন না হলে হয়তো কিছু না কিছুদিন, সেই যেই হোক না কেন, প্রত্যেক ঘরে, প্রত্যেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো না কোনো বিভেদ বা কথা কাটাকাটি হতে পারে। এটা অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু এখানে ভিন্ন চিত্র। যখন না এই মেয়েটিকে না এই স্বামী স্বামী নামের মানুষটি বকাবকি করেছে, মারামারি করেছে, বিভিন্নভাবে ধাক্কাধাক্কি করেছে, বকাবকি করেছে, গালাগালি করেছে, করে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। কি জন্য? টাকার জন্য। এই লোক কিন্তু ঋণগ্রস্ত, প্রচুর পরিমাণ পেরায় আছে, অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্টের মধ্যে আছে। কিন্তু সেদিন তাদের মধ্যে হয়তো বাকবিতণ্ডা একটু বেশি হয়েছে। বেশি হওয়াতে স্ত্রী বাড়িতে চলে গেছে, বাপের বাড়িতে। এই লোক ওড়না পেঁচিয়ে ঘরের দরজা বন্ধ করে সুইসাইড করে ফেলেছে। আচ্ছা, এই ধরনের কাজগুলো না করাই ভালো না? সে যেই হোক, ঋণগ্রস্ত হবে, আস্তে আস্তে পরিশোধ করবে। কোনো না কোনো কার্য কাজের তো অভাব নেই, কোনো না কোনো কাজ করতেই পারে। বেঁচে থাকলে কত কাজ আসে যায়। কক্সবাজার একটি পর্যটন এলাকা, এখানে কাজের কোনো অভাব নাই, কোনো না কোনো কাজ করতেই পারে। একটা অটো, 3 চাকার অটো চালালে একদিনে 500 টাকা ইনকাম করা কোনোভাবে এটি অস্বাভাবিকের কিছু নয়। আচ্ছা, যাই হোক, এরপরে এই ভদ্র মহিলা যখন ঘরে এসে দরজা বন্ধ পায়, দরজা বন্ধ পাইয়ে তখন খোঁজ খবর নিয়ে দেখে সেই স্বামী নামের মানুষটি ঝুলে আছে, ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন এলাকাবাসীকে খবর দেয়। খবর দেওয়ার পর
এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়, পুলিশকে খবর দিয়ে পুলিশ এই লাশটি উদ্ধার করে। উদ্ধার করার পর উম, হাসপাতালে নিয়ে তার ময়না তদন্তের পর সুরতহাল প্রতিবেদন করে। ময়না তদন্তের পর তাকে হয়তো যে কোনো ভাবে যেভাবে লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে, সেখানে সেভাবে হস্তান্তর করবে বা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে আরো একটি ঘটনা ঘটেছে উখিয়াতে। উখিয়া টেকনাফ আসলে ঘটনা ঘটার ওই জায়গা কথা। এই জায়গাগুলোতে নিত্যদিন আবার একেবারে রাম রাজত্ব, মাদকের একেবারে ফ্যাক্টরি এই উকিয়ে টেকনাফের এলাকাগুলো। মাদক মাদক যেদিকে থাকে সেদিকে সমস্যাও থাকে। মাদক যদি বেশি থাকে তাহলে সমস্যাও বেশি থাকে। কেউ মাদকের জন্য যুদ্ধ করে, কেউ মাদক বিক্রি করার জন্য যুদ্ধ করে, কেউ মাদক বিক্রি করে টাকা টাকা আর্নিং করার জন্য যুদ্ধ করে। সবকিছু মিলিয়ে এক কথাই টাকার খেলা। টাকার পিছু কে না ঘুরে, কে না ছুটে, ঠিক তারই একটি কেন্দ্রবিন্দু উখিয়া এবং টেকনাফ। যেহেতু মিয়ানমার সীমান্ত, মিয়ানমার থেকে মাদক প্রতিনিয়ত আসছে, ঢুকছে, বানের স্রোতের মতো এই মাদকগুলো ঢুকছে। আর এগুলি এখানে মিয়ানমার উখিয়া টেকনাফের মানুষগুলো বিভিন্ন জায়গায়, নারী পুরুষ শিশু সন্তান বা বৃদ্ধ আবাল বৃদ্ধ সকলেই কিন্তু এই ব্যবসায় জড়িত। তারা আগে এক সময় দিন মজুর ছিল, এখন 3 তলা 5 তলা ভবনের মালিক, এখন কোটিপতি। আচ্ছা, সেটি যাক। সেখানে একজন পারিবারিক কলহ বলছেন, আবার বলছেন তারা কথা কাটাকাটি, শুধুমাত্র এক লাতের জোরে তার স্ত্রী মারা গেছেন এই রমজান মাসকালে। এই রমজান মাসকালে পবিত্র সময়, পবিত্র মাস, পবিত্র দিন। এই পবিত্র সময়, পবিত্র দিনে মানুষ কত নিচে নামতে পারে, কত খারাপ হতে পারে, কত জঘন্য হতে পারে। বছরের পর বছর একে অপরের সাথে সংসারে লিপ্ত, একে অপরকে জড়িয়ে সারা রাত কাটানো, একে অপরের সাথে আলিঙ্গন করা, একে অপরের সাথে স্বামী স্ত্রী মিলেমিশে সংসার করা, একে অপরের দুঃখ দুর্দশার কথা ভাগাভাগি করা, এসব মিলিয়েই একটি সংসার হয়। এই সংসারে হয় বাচ্চা কাচ্চা, পরিবার হয় বড়। কিন্তু এই সংসারের মধ্যে যদি টুকটাকে ঝগড়া হয়, সেই ঝগড়া নিয়ে যদি এভাবে মেরে ফেলে, তাহলে এই ধরনের জঘন্য ঘটনা, এই ধরনের মানুষ, এ ধরনের নরপশু দুনিয়াতে থাকাই উচিত নয়। তার স্ত্রীকে, তার বউকে লাথি মেরে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আহা, আফসোস, খুবই বেদনাদায়ক। আচ্ছা, এগুলো নাই বলে অনেক সময় আপনাদের সাথে ব্যয় করেছে, আপনাদেরকে অনেকক্ষণ পর্যন্ত কষ্ট দিচ্ছি। আপনারা অনেক ধৈর্য সহকারে আছেন। যারা আছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। যারাই আছেন আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। এ ধরনের ঘটনাগুলো আসলে ঘটে কিভাবে ঘটে, কারা ঘটায়, কেন ঘটে, এগুলো আপনারাই ফুটিয়ে তুলবেন, আপনারাই বিশ্লেষণ করবেন। এ ধরনের ঘটনাগুলো থেকে উত্তরণের পথ কোথায়, কিভাবে, এগুলো আপনারা নিজেরাই বিবেচনা করবেন। কারণ আপনাদের সকলেরই, আমাদের সকলেরই সংসার জীবন আছে, পরিবার আছে, ছেলে সন্তানাদিরা আছে, মা বাবা আত্মীয় স্বজনরা আছে। এইভাবে যদি একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিই, তার সন্তানরা থাকতে পারেন, তারা অসহায় হয়ে যাবে, এতিম হয়ে যাবে। এই ধরনের কাজগুলো না করাই উচিত, ভেবে চিন্তে করা উচিত যে কোনো কাজ। আর যে জঘন্য ঘটনা, এজন্যই বলছি জঘন্য ঘটনা, বেপরুয়া সড়ক, রাস্তাঘাট, যানবাহন, আমরা মানুষজন সর্বক্ষেত্রেই এখন
অনিয়ম, অনিয়ন্ত্রিত, জঘন্য, নির্লজ্জ, বেহায়াপনা, অসাধু ব্যক্তি, চোরাচালান, মজুদ, অবৈধ ব্যবসা, পরকীয়া, ভালোবাসা, প্রেম ভালোবাসা, পালিয়ে যাওয়া, অপহরণ, খুন, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, অত্যাচার, এসব মিলিয়ে এখন আমাদের এই সমাজ বাংলাদেশ। কিন্তু এগুলো কি বন্ধ করা যায়? এগুলো কি বন্ধ করা যাবে না? নতুন সরকার গঠন করেছে, এই সরকার কি এগুলো পারবে না? চাইলে পারে, কিন্তু কই? ওগুলো কি কেউ চাচ্ছে? এগুলো কি কেউ চায়? আচ্ছা, আমরা সামনে কয়েক বছর অপেক্ষায়, দেখার অপেক্ষায়, আইন শৃঙ্খলার অবনতি নাকি উন্নতি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী যখন যোগদান করেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, তিনি বলেছেন ঢাকায় বর্তমানে আইন শৃঙ্খলার অনেকটাই উন্নতি, কিন্তু একদিনে কক্সবাজারে 5টি লাশ, কতটাই উন্নতি? আওয়ামী লীগের আমলে অনেক কিছু হয়েছে, সরকার পাল্টাইয়াছে, কিন্তু এই সরকারের আমলে যদি এই ধরনের কাজ হয়, তাহলে এটি কিভাবে মেনে নেওয়া যায়? অসহ্য। ও যেটি বলছিলাম, সড়ক, সড়ক পথ, ডাম্পার গাড়ি, কক্সবাজার শহর সহ পুরো দেশে অবৈধ অটো, টমটম, ডাম্পার, এই 3 জাতের মোটরসাইকেল, এই 4 জাতের গাড়িগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, সড়ক দুর্ঘটনা কমবে না, কমবে না, কমার সুযোগ নেই, দিন দিন বাড়বে। কোনো শিক্ষা, কোনো প্রশিক্ষণ, কোনো বিন্দু পরিমাণ নেই এই যে অটো চালক, টমটম চালকদের। সারা জীবন ক্ষেতের কাম করেছে, ধানের কাজ, হাল চাষের কাজ করেছে, জেলের কাজ করেছে, সারা জীবন করে আছে জন্মের পর থেকে। পড়ালেখা নেই, কোনো শিক্ষা নেই, কোনো দীক্ষা নেই, কোনো প্রশিক্ষণ নেই, গাড়ি চালানোর কোনো লাইসেন্সই নেই। এই ধরনের মানুষ মাছ ধরে, হাল চাষ করে, ধান চাষ করে, ক্ষেত খামার করে এসে হঠাৎ করে একটি সিএনজি কিনেছে 50,000, 40,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে, অথবা 2 লাখ টাকা দিয়ে। সে কি বুঝবে রাস্তাঘাটে কিভাবে গাড়ি চালাতে হয়? সে কি বুঝবে রাস্তাঘাটে কিভাবে গাড়ি চালালে মানুষ দুর্ঘটনায় পড়বে না? সে কখন, কোথায়, কিভাবে ব্রেক করতে হয় সেগুলো কি জানে? এখন তাকে ধরিয়ে দিয়েছে একটি টমটম, একটি সিএনজি, একটি অটো রিক্সা। আচ্ছা, বাইকের কথা নাই বললাম, বাইকের কথা আপনারা সকলেই জানেন। বাইক মানে একটি হচ্ছে রকেট, বিশেষ করে যারা নাকি উঠতি বয়সী যুবকরা রয়েছে, বাইক মানে একটা রকেট। সে চালাচ্ছে বাইক না, রাস্তায় চালাচ্ছে না, সে উড়োজাহাজ, সে আকাশে উড়াচ্ছে একটি রকেট। এই যে রকেটের গতিতে চালানো বাইকটি কখন কোন জায়গাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এটি সে নিজেও জানে না। যখন না অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন জানে আমি অ্যাক্সিডেন্ট, আসলে আবার ফেরত আসে। তাহলে এই বেপরোয়া গতিতে গাড়ি চালানো কি জন্য দরকার? কয়েক মিনিট বেশি সময় লাগে হয়তো কোনো একটি গন্তব্যে পৌঁছাতে, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগুক। আচ্ছা, এই যে বেপরোয়া গতিতে ডাম্পার, বাইরের 4 চাকার গাড়ি হলেও এই গাড়িগুলো না একেবারে মানে এমন দৌড়ায়, ঘোড়ার লাহান দৌড়ায়, ঘোড়ার মতো দৌড়ায়। মনে হচ্ছে যে মরুভূমিতে ঘোড়ায় ছাড়িয়ে দিয়েছে, সৌদি আরবের মরুভূমিতে, দুবাইয়ের মরুভূমিতে ঘোড়া ছাড়িয়ে দিয়েছে, ঘোড়া ছেড়ে দিয়েছে, সেই ঘোড়াতে সেই ঘোড়ার পাল দৌড়াচ্ছে, সেই ঘোড়া কোনো গন্তব্যহীন দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে, কোথায় না কোথায় পড়েছে, আর একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছে, আরেকজন মানুষকে মেরে দিয়েছে, আরেকটা পশুকে মেরে দিয়েছে। এইভাবেই চলছে এই যে ডাম্পার গাড়িগুলো। সড়ক নিয়ন্ত্রণই করা যায় না, সড়কে এভাবে চলছে প্রতিনিয়ত। পর্যটন শহর কক্সবাজারের কথাই বলি। এই যে কক্সবাজার, আপনি এই মুহূর্তে কক্সবাজারে প্রবেশ করেন, বাস টার্মিনাল থেকে আপনি যদি হলিডের মোড় যেতে চান বা বাজারঘাটে যেতে চান,
আপনার 10 মিনিটের জায়গায় আপনাকে যেতে হবে 2 ঘন্টা। কারণ কি, এখন অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত গাড়িতে ভরপুর যানজট, প্রশিক্ষণ ছাড়া যানবাহন ড্রাইভার, কোনো লাইসেন্স নাই কোনো গাড়িতে, হাতে গোনা কয়েকটা গাড়ি ছাড়া বাকি সব গাড়িতেই লাইসেন্স বিহীন। জমি বিক্রি করে, গরু বিক্রি করে, কোনো কাছ থেকে ঋণ নিয়ে গাড়ি একটা নিয়ে রাস্তায় নেমে পড়েছে, সে চালাচ্ছে আর চালাচ্ছে, ব্রেক করার কোনো স্পিড নেই, কোনো স্পিড লিমিট নেই, এভাবেই চলছে। তাহলে কিভাবে দেশটি উন্নত হবে? আরে ভাই, সিঙ্গাপুর কেমনে হবে? সিঙ্গাপুর হওয়ার সুযোগ আছে? সিঙ্গাপুর হওয়ার কোনোভাবে স্কোপ আছে? আপনি ডুবে যান, সেখানকার গাড়ি চালক, সেখানকার ড্রাইভিং সিস্টেম, সেখানকার রাস্তাঘাটের সিস্টেম, সেখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার সিস্টেম, আপনি দেখলে নিজেই বাংলাদেশের দৃশ্য আর সেখানকার দৃশ্য যদি মিলাতে চান, তাহলে আকাশ পাতাল। কোথায় আদিনাথের পার আর কোথায় চলেকার এখন। আচ্ছা, সড়ক দুর্ঘটনায় চকরিয়াতে একজন মারা গেছে, এটি আমার বলারই দরকার নেই, আপনারা অনেকে জানেন, আপনারা সকলেই জানেন। একজন মানুষ গতকালকেও একটি 5টি ঘটনার মধ্যে একটি ঘটনা, সড়ক দুর্ঘটনায় অন্য জেলায় ঘটনা কি ঘটেছে সেটি আমি আর বলতে হচ্ছে না, আপনারা যারা যেখানে আছেন সেখান থেকে আপনারা খবর পাচ্ছেন। সকলে ভালো হয়েছিলাম। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর যারা নিয়মতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করতে পারবে না, তার মানে দেশে অযোগ্য মানুষেরাই এখনো পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে। যদি দেশকে ঠিক করতে হয় তাহলে যোগ্য মানুষ দরকার। যোগ্য মানুষ যদি দেশ নেতৃত্ব দেয়, দেশে পরিচালনা করে, তখন দেশটি উন্নত হবে, উন্নত রাষ্ট্রে পরিচালিত হবে, উন্নত রাষ্ট্রের মতো এটি কক্সবাজার সহ গোটা বাংলাদেশটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সারা বিশ্ব দেখবে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র, বাংলাদেশ একটি দেশের পরিচিত রাষ্ট্র, বাংলাদেশ একটি পুরো পৃথিবীতে চেনা একটি দেশ। আসসালামু আলাইকুম।